জানিয়ে দেব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। তারেক রহমানের সিদ্ধান্তে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সব বাধা দূর হল, থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে এবার বরগুনায় আওয়ামী লীগের মিছিল সমাবেশ, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগের কথাই সত্যি হল, জামায়াতের গুপ্ত অংশই ছিল এনসিপি, থাকছে প্রতিবেদনে। রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক বললেন হাসনাত, থাকছে প্রতিবেদনে। ইয়াবা আনতে প্রতি মাসে কক্সবাজার যেতেন ওবায়দুল কাদের, কর্নেল অলি, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তারেক রহমানের সিদ্ধান্তে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সব বাধা দূর হল। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে তারেক রহমানের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে। দীর্ঘদিন ধরে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত বা বিতর্কিত অবস্থায় থাকার পর এই সিদ্ধান্তকে কেন্দ্র করে নতুন সম্ভাবনার ইঙ্গিত দেখা যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। রাজনৈতিক মহলের মতে এই সিদ্ধান্ত কেবল একটি দলীয় কৌশল নয়, বরং বৃহত্তর রাজনৈতিক ভারসাম্য পুনর্গঠনের একটি ইঙ্গিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই পদক্ষেপ দেশের রাজনীতিতে বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। গত কয়েক বছরে বাংলাদেশের রাজনীতি নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে। বিরোধী দলগুলোর মধ্যে দূরত্ব, রাজনৈতিক সহিংসতা এবং পারস্পরিক অবিশ্বাসের কারণে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক সমঝোতা বা সহনশীলতার অভাব দেশের স্থিতিশীলতাকে প্রভাবিত করেছে। এই প্রেক্ষাপটে তারেক রহমানের সাম্প্রতিক সিদ্ধান্তকে অনেকে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকেদের মতে এটি এমন একটি বার্তা বহন করছে যেখানে প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও সহাবস্থান এবং গণতান্ত্রিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়েছে। তারেক রহমানের এই সিদ্ধান্তের ফলে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে যে দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও একটি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথ কি তৈরি হতে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ক্ষেত্রে যে অনানুষ্ঠানিক বা রাজনৈতিক বাধাগুলো ছিল তা অনেকাংশে কমে যেতে পারে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি, তবুও রাজনৈতিক বার্তাটি স্পষ্ট: সংলাপ এবং অংশগ্রহণের সুযোগ তৈরি করা। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা এ বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও দলটির ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে যে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। অনেকেই মনে করছেন এটি একটি টেস্ট কেস হতে পারে, যেখানে উভয় পক্ষের প্রতিক্রিয়া দেখে ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করা হবে। অন্যদিকে বিএনপির মধ্যেও এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে কৌশলগত ও দূরদর্শী পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি রাজনৈতিক অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। রাজনৈতিক বিশ্লেষণের বাইরে সাধারণ জনগণের মধ্যে এই বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন যদি বড় দলগুলোর মধ্যে সংঘাত কমে এবং একটি প্রতিযোগিতামূলক কিন্তু শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরি হয়, তাহলে তা দেশের উন্নয়নের জন্য ইতিবাচক হবে। বিশেষ করে তরুণ প্রজন্ম, যারা রাজনৈতিক স্থিতিশীলতা ও কর্মসংস্থানের দিকে বেশি গুরুত্ব দেয়, তারা এই ধরনের উদ্যোগকে স্বাগত জানাতে পারে। এই সিদ্ধান্তের বাস্তব প্রভাব কতটা হবে তা নির্ভর করবে পরবর্তী পদক্ষেপগুলোর ওপর। রাজনৈতিক সংলাপ শুরু হবে কিনা, দলগুলোর মধ্যে আস্থা তৈরি হবে কিনা, এসব বিষয়ে নির্ধারণ করবে এই উদ্যোগের সফলতা। বিশ্লেষকরা বলছেন, যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠতে পারে, যেখানে মতপার্থক্য থাকলেও সহনশীলতা ও গণতান্ত্রিক অংশগ্রহণের সুযোগ থাকবে। সব মিলিয়ে তারেক রহমানের এই সিদ্ধান্ত দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। এটি কেবল একটি দলীয় অবস্থান নয়, বরং একটি বৃহত্তর রাজনৈতিক বার্তা। সংঘাত নয়, বরং সহাবস্থানই হতে পারে ভবিষ্যতের পথ। তবে বাস্তবতা হল বাংলাদেশের রাজনীতি অত্যন্ত জটিল এবং বহুমাত্রিক, তাই এই সিদ্ধান্ত কতটা কার্যকর হবে তা সময়ই বলে দেবে। তবুও এই উদ্যোগকে ঘিরে যে আলোচনা শুরু হয়েছে সেটিই প্রমাণ করে দেশের মানুষ একটি শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করে। নতুন পর্যায়। শেখ হাসিনাকে দেশে ফেরাতে এবার বরগুনায় আওয়ামী লীগের মিছিল সমাবেশ। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সোমবার দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
টানা 4 বার ক্ষমতায় আসার পরও ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে হয় তাকে। শেখ হাসিনার দেশ ছাড়ার পর দ্বাদশ সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি। গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে শেখ হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তার নিজ জেলা গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ নিয়েছেন। শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে জেলায় একাধিক সভা, সমাবেশ ও মিছিল হয়েছে। এবার একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে বরগুনায়। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, দেশে চলমান সহিংসতার প্রতিবাদ ও একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নির্বাচনের দাবিতে শনিবার 10 আগস্ট বরগুনা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এদিন বেলা 11টায় বিধ্বস্ত বরগুনা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে আব্বাস হোসেন মন্টু মোল্লা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। আমরা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ রয়েছি। আমাদের প্রিয় নেত্রীকে ফিরিয়ে আনার জন্য আমরা লড়াই চালিয়ে যাব। একই সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে দাবি থাকবে, 5 অগস্টের পর থেকে আজ অবধি বরগুনা সহ সারা দেশে যে ধ্বংসযজ্ঞ হয়েছে তার সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। জাহাঙ্গীর কবির বলেন, বরগুনা সহ সারা দেশে যে ধ্বংসযজ্ঞ হয়েছে, মুক্তিযুদ্ধের পর এত ধ্বংসযজ্ঞ আর দেশবাসী দেখেনি। আমরা আওয়ামী লীগ এইসব ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজ আতঙ্কিত রয়েছে। আমি বরগুনার ব্যবসায়ীদের অনুরোধ করব, আপনারা স্ব স্থান থেকে এই হামলা ও ধ্বংসযজ্ঞ প্রতিহত করবেন। আওয়ামী লীগের কথাই সত্যি হল, জামায়াতের গুপ্ত অংশই ছিল এনসিপি। 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এক ষড়যন্ত্রের টোপ দিয়েছিল জামায়াত, আর তাতেই বাংলাদেশ রাজনৈতিক পট পরিবর্তন হয়। এই অভিযোগ এতদিন আওয়ামী লীগ করে আসলেও এখন সেটি দিবালোকের মতোই সত্য। আজ রোববার জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 8 রাজনৈতিক দলের জোটে যুক্ত হয়েছে আরও 2টি রাজনৈতিক দল। নতুন যুক্ত হওয়া দল দুটি হচ্ছে কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আর এর মধ্য দিয়ে প্রমাণিত হল জামায়াতে গুপ্ত অংশই ছিল এনসিপি। এরাই সেই রাজাকারের বংশধর যারা শেখ হাসিনার একটি বক্তব্যকে বিকৃত করে শিক্ষার্থীদেরকে ভুল বুঝিয়েছিল। জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরের ফেসবুক স্ট্যাটাসে এই ঘটনা আরও স্পষ্ট হয়েছে। তিনি ফেসবুক পোস্টে লেখেন, আগস্টের 5 তারিখ রাতে জামাত নেতার বাসায় মিটিং দিয়ে যেই প্রক্রিয়া শুরু হয়েছে সেটা আজকে এসে পূর্ণতা পাইছে। এই দীর্ঘ প্রক্রিয়ায় যারা নিরলস পরিশ্রম করেছেন তাদেরকে জানাই অভিনন্দন। তবে নাহিদ ইসলামরা মানুষের আবেগ নিয়ে এইভাবে প্রতারণা না করলেও পারতেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা, বর্তমান ডাকসু ভিপি সাদিক কায়েম দাবি করেছেন, এই আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আবদুল্লাহ এবং সার্জি সালাম শিবিরের সঙ্গে আলোচনা করে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনও একই কথা বলেছেন। তিনি উল্লেখ করেছেন যে আন্দোলনের জনপ্রিয় স্লোগান তুমি কে আমি কে রাজাকার রাজাকার ছিল শিবিরের কনসেপ্ট থেকে উদ্ভূত, যা সরকারের সমর্থকদের বিরুদ্ধে ব্যবহার করা হয়। এই অভিযোগগুলো সাধারণ শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের উপর প্রশ্ন তোলে। জুলাই আগস্ট আন্দোলনের পেছনে জামায়াতে ইসলামী, ড. মুহাম্মদ ইউনুস এবং আন্তর্জাতিক মহলের একটি গোপন ষড়যন্ত্র ছিল বলে দাবি করা হয়। তাদের লক্ষ্য ছিল বাংলাদেশের নির্বাচিত সরকারকে উৎখাত করা। জামায়াতের ছাত্র সংগঠন শিবির এই আন্দোলনকে কাজে লাগিয়ে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেছে। ড. ইউনুসের নাম আন্তর্জাতিক মহলের সঙ্গে যুক্ত করা হয়েছে, যিনি আগে আওয়ামী লীগের সঙ্গে বিরোধে জড়িত ছিলেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি ছিল সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার। এটি ২০২৪ সালের ১ জুলাই শুরু হয় এবং পরে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। নাহিদ ইসলাম দাবি করেন এটি ছিল সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, কিন্তু শিবিরের মতো সংগঠনগুলো আন্দোলনকে কৌশলগতভাবে ব্যবহার করেছে। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগানটি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অপব্যবহার হিসেবে দেখা হয়, যা ক্ষোভ সৃষ্টি করেছে। আন্দোলনের ফলে ব্যাপক সহিংসতা, অর্থনৈতিক ক্ষতি ও সামাজিক বিশৃঙ্খলা দেখা দেয়। শিবির ও জামায়াত সাধারণ শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে সহিংসতা উস্কে দিয়েছে। আন্দোলন প্রাথমিকভাবে অরাজনৈতিক ছিল এবং সাধারণ শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হলেও সরকার ও গণমাধ্যম দাবি করে জামায়াতে ইসলামী ও শিবিরের সদস্যরা সহিংসতা বৃদ্ধি করতে আন্দোলনে অনুপ্রবেশ করেছে। স্নাইপার রাইফেল ব্যবহার করে শিক্ষার্থীদের গুলি করার অভিযোগ ওঠে, যা আন্দোলনের শান্তিপূর্ণ চরিত্র ক্ষুণ্ণ করেছে এবং ব্যাপক হতাহতের কারণ হয়েছে। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, এনায়েতপুর থানায় বিক্ষোভকারীদের হামলার পর আত্মসমর্পণ করতে চেয়েছিলেন কর্তব্যরত পুলিশ সদস্যরা, কিন্তু তাতেও কাজ না হওয়ায় যে যার মতো দৌড়ে পালানোর চেষ্টা করেন কর্তব্যরত প্রায় ৪০ জন পুলিশ সদস্য। তাদের কেউ থানার ছাদে, কেউ পাশের বাড়িতে, কেউ শৌচাগারে, কেউ বা জঙ্গলে আশ্রয় নেন। সেখান থেকেই খুঁজে এনে একে একে ১৪ জনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে জামায়াত শিবিরের জঙ্গিরা, যার মধ্যে অন্তঃস্থতা নারী পুলিশ সদস্যও ছিলেন। থানার পেছনের এলাকার খোকসাবাড়ি গ্রামে বৃদ্ধ জহির উদ্দিনের বাড়ি। এমন হত্যাযজ্ঞ জীবনে দেখেননি উল্লেখ করে তিনি বলেন, বেলা ৩টার দিকে থানার পেছনের জঙ্গলের মধ্যে পালিয়ে থাকা বেশ কয়েকজন পুলিশ সদস্যকে হামলাকারীরা খুঁজে বের করে কাঠের লাঠি ও লোহার রড দিয়ে পেটাতে শুরু করে। সে সময় জীবন বাঁচাতে কোনো পথ না পেয়ে তারা পাশের পুকুরের পানিতে ঝাঁপিয়ে পড়েন। হামলাকারীরা সেই পানিতে নেমেই তাদের পিটিয়ে হত্যা করে লাশগুলো টেনে তুলে পাড়ে জমা করে। একটি লাশ পরে সেনা সদস্যরা পুকুরের পানি থেকে উদ্ধার করেছেন। রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক বললেন হাসনাত। এনসিপির জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই যারা আওয়ামী লীগ থেকে বেশি আওয়ামী, তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। রবিবার ২৪শে অগস্ট নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী পণ্য যাদের মনে হয়, তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। উনি সবসময় বলে থাকেন, বিগত ১৫ বছর নাকি উনি অনেক ভালো ছিলেন। উনি অবশ্যই ভালো থাকবেন, কারণ উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা নিয়েছেন। হাসনাত আরও বলেন, হাসিনা বলতো ২০টা হুন্ডা ১০টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। আজ রুমিন ফারহানা, যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছিলেন, হাসিনার পতনে আমার মনে হয় তিনিই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। এনসিপির এই নেতা আরও বলেন, আপনারা দেখেছেন কিভাবে বিএনপির একজন নেত্রী বলছেন, আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম, অর্থাৎ গুন্ডার পৃষ্ঠপোষকতা উনারা দিয়ে আসছেন। আমরা দেখছি নির্বাচন কমিশনের বাইরে লাঠি সোটা নিয়ে মহড়া দিচ্ছে। নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশন অফিসের যদি এ অবস্থা হয়, সারা দেশে এই বিএনপির যারা রয়েছে এই গুন্ডাগির পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তারা কিভাবে ভোটকেন্দ্র দখল করবে সেটির টেস্ট ম্যাচ আজ হয়ে গিয়েছে। হাসনাত বলেন, আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের ফ্ল্যাটভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায়, যারা একটা প্রেসক্রিপটিভ ইলেকশনের দিকে আবার যেতে চায়, আমরা এই বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদের বলবো, আপনারা ২৪ পরবর্তী জনগণের পালসকে বুঝুন, নয়তো আবার বাংলাদেশ একটি সংকটের দিকে যাবে। নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ জানিয়ে হাসনাত বলেন, আমরা পুলিশকে দেখেছি এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। পুলিশ আমাদের নেতাকর্মীদের নির্বাচন কমিশনে ঢুকতে বাধা দিয়েছে। অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের ফ্রি এক্সিট দিয়েছে। এই নির্বাচন কমিশন বা ইসি কতিপয় পার্টির পার্টি অফিস হয়ে গিয়েছে। ইসি প্রসঙ্গে হাসনাত বলেন, আমরা একটি গ্রহণযোগ্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষা করছে। তারা আবার গুন্ডাতন্ত্রের দিকে যেতে চায় না। তারা আবার ১/১১ মঞ্চস্থের জন্য অপেক্ষা করছে না। সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনকে আমরা বস্তুনিষ্ঠ পেশাদারিত্বের ভূমিকায় দেখতে চাই। নির্বাচন কমিশন যেভাবে দলকানা, একটি দলের প্রতি
একটি দলের এজেন্ডা বাস্তবায়নে যেভাবে নির্লজ্জের মতো কাজ করছে সেটি আমরা যে নির্বাচনমুখী হচ্ছি তার পথে অন্তরায় বলে মনে করছি। এদিকে আজ দুপুরে ইসি ভবনে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের শুনানির প্রথম দিনেই হট্টগোল ও মারামারির ঘটনা ঘটেছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও অন্যান্য নির্বাচন কমিশনারের সামনেই বিএনপি এবং এনসিপির নেতাকর্মীরা হাতাহাতি ও মারামারি শুরু করেন। জানা গেছে, নির্বাচন কমিশনে ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের খসড়া সীমানা প্রকাশের পর এর পক্ষে ও বিপক্ষে একাধিক আবেদন জমা পড়ে। শুনানিতে উভয় পক্ষের আবেদনকারীরা উপস্থিত ছিলেন। শুনানির এক পর্যায়ে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার অনুসারী এবং এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতি, মারামারি ও উচ্চ বাক্য বিনিময় শুরু হয়। এক পর্যায়ে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ইসি সচিব ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের জন্য শুনানি শেষ করেন এবং তাদের শুনানি কক্ষ ত্যাগের অনুরোধ জানান। আতাউল্লাহর দেখানো একটি ভিডিওতে দেখা যায়, ইয়াবা আনতে প্রতি মাসে কক্সবাজার যেতেন ওবায়দুল কাদের বীরবিক্রম কর্নেল অলি আহমেদ। বুধবার ২২ এপ্রিল সকাল 10:30টায় জাতীয় প্রেসক্লাবের তফজ্জলে হোসেন মানিক মিয়া হলে খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত গোল টেবিল বৈঠকে তিনি কথা বলেন। কর্নেল অবসর অলি আহমেদ বলেন, ওবায়দুল কাদের প্রতি মাসে ১-২ বার করে কক্সবাজার যেতেন বদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা ট্যাবলেটগুলো আনার জন্য। আপনারা তখন মনে করেছেন মন্ত্রী কতই না পরিশ্রমী, বারবার কক্সবাজার যায়। বারবার কক্সবাজার যাও কেন? রাজশাহী যাও না কেন? দিনাজপুর যাও না কেন? কক্সবাজার যেত বদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা ট্যাবলেটগুলো আনার জন্য। তত্ত্বাবধায়ক সরকারের সময় মাদকের সমস্যা কিছুটা কমেছিল দাবি করে তিনি বলেন, এখন ইয়াবা ট্যাবলেট জনপ্রতিনিধিরাই করছে। সোজা পয়সা কামানোর জন্য এর থেকে ভালো কোনো ব্যবস্থা নাই। রাতারাতি কোটি কোটি টাকা রোজগার করা। অথচ ওখানে জনপ্রতিনিধিরা বলছে ইয়াবা যারা করে তাদের ঠিকানা হবে পুলিশের কাছে। পুলিশের কাছে তো হচ্ছে না। এলডিপির সভাপতি বলেন, সংসদে ৩ ভাগের ১ ভাগ ব্যবসায়ী, আর ১ ভাগ অশিক্ষিত, যারা পার্লামেন্ট বানানো উচ্চারণ করতে পারে না। স্বশিক্ষিত মানে কি? অশিক্ষিত।